আসসালামু আলাইকুম। চ্যানেল আয়ের পর্দায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দীপ্তি। নির্বাচন একেবারে দরজায় কড়া নাড়ছে যাকে বলা যায়, এবং আজকে সকাল 7:30 থেকে যে সমস্ত প্রচারণা ছিল রাজনৈতিক দলের, সেটা নির্বাচন কমিশনের যে বিধি সেই বিধি মোতাবেক বন্ধ আছে। তার মানে যে স্লোগান, পোস্টার, মিছিল এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা, সেই যে উত্তেজনা সেটা এখন কমে এসেছে। এখন আসলে সবাই ভাবছেন যে নির্বাচনের দিন কি হতে যাচ্ছে। সো আমরাও আসলে নির্বাচন নিয়ে মুখিয়ে আছি এবং একটি সুষ্ঠু নির্বাচন আমাদের সকলের চাওয়া। তবে তার আগে আমরা কথা বলেই যেতে চাই যে বাংলাদেশের এই নির্বাচনের পরবর্তীতে আসলে আমাদের চাওয়াটা কি হবে, যে সরকার আসবেন, সকলে মিলেই তো কাজ করতে হয়। একটা গভর্নিং বডি হয়তো চেঞ্জ হয়, কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আসলে তাদের মতোই থাকে এবং কোলাপ করে আসলে কাজ করতে হয়। দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের বিশেষ আয়োজনে আমাদের সাথে রয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ঢাকা ব্যাংক এবং বিএবির সম্মানিত চেয়ারম্যান আব্দুল হাই সরকার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন মনে হচ্ছে এই নির্বাচনকে ঘিরে, আপনি কি কনসার্ন? তো অবশ্যই আমরা, যেহেতু আমরা ব্যবসায়ী তো পর্যন্ত, তা অবশ্যই চাই যে একটা সুন্দর পরিবেশ থাকুক, আমরা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারি। আর আমাদের ধরেন, আমাদের তো অনেক উইকনেসেস আছে, ধরেন অনেক ব্যাপার ট্যাপার আছে, যেগুলো আপনি যে স্পেসিফিক্যালি বলতে চাই অনেক সময় লাগবে অনেক। তো এর ভিতরে আমাদের তো উই হ্যাভ টু সার্ভাইভ, বেঁচে থাকতে হবে। তো সেই জন্য আমাদের একটা কালেকটিভ একটাই দরকার, মানে কালেকটিভ যে কোনো কিছু আমরা করি না কেন, উই নিড এ কালেকটিভ মানে এফোর্ট, যেখানে মানে ইন্ডিভিজুয়ালি কোনো কিছু করা সম্ভব না। আমাকে একটু বলেন স্যার, এটা নিয়ে জানতে চাই যে ধরেন পলিটিক্যাল গভর্নমেন্টের সাথে আমাদের ইকোনমি গ্রোথের যে সম্পর্কটা, মানে সেইটা একটুখানি বলেন যে নির্বাচনের সাথে এটা তো ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি অনেক ইনভেস্টমেন্ট আসছে না, বিকজ একটা স্থায়ী সরকার নেই, পলিটিক্যাল সরকার নেই। সো এই জায়গাটায় পরিবর্তনকে আসতে যাচ্ছে মনে করেন নির্বাচনের পরে? এই মুহূর্তে কিন্তু আপনার এটা বলা খুব মুশকিল হবে। তো যে সমস্ত কথাবার্তা শুনছি আর কি বিভিন্ন দল থেকে, তাতে অর্থনৈতিক কার্যকলাপ সম্বন্ধে বলা খুব কম হচ্ছে, কিন্তু বলা হচ্ছে বেশিরভাগ যে এটা ফ্রি করে দেবো, ওটা ফ্রি করে দেবো, ওটা সাহায্য করবো, এগুলো বলা হচ্ছে বেশি। এখন সোর্সিং অফ ফান্ড কই থেকে আসবে সেটা একটা ইম্পর্টেন্ট। টাকাটা কোথা থেকে আসবে? আমি হ্যাঁ এটা করবো ওটা করবো এটা বলছি, তো আই উইশ যারা করা হয়তো ব্যবস্থা হবে। এটা বলার আগে ডেফিনেটলি তারা চিন্তা করে নিচ্ছেন যে কীভাবে ফান্ডিং সোর্সটা হবে আর কি। তো সেটা করতে গেলেই তখন তো ডেফিনেটলি সব সেক্টরগুলোকে জড়িত করতে হবে তখন। তো আমি মনে করি যারা নতুন নির্বাচিত হবেন তারা অবশ্যই আমাদের অর্থনৈতিক অবস্থাটাকে প্রায়োরিটি দেবেন, এটা দরকার বেশি। আমরা খুব গরিব দেশ আমরা, আর আমরা আমাদের যে গিভেন কন্ডিশনস আছে, যদি এইগুলোকে ঠিক মতো আমরাই করতে পারি, মানে এক্সপ্লয়েট করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি আমরা। কিন্তু আমাদের ভিতরে এই যে কিছু কিছু মিননেসের জন্য কিন্তু আমরা অনেক সময় আমাদের এগিয়ে যেতে পারি না, আমরা পিছনে পড়ে যাই আর কি। কিন্তু আমাদের মেধা আছে, আমাদের রিসোর্সে নেয় তা বলবো না, অবশ্যই আছে। আমাদের হিউম্যান রিসোর্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা দরকার। না হলে তো মিডল ইস্ট চলতো না আজকে। যদি মিডল ইস্ট আমাদের দেশের লোকজন না যেত, তাহলে কিন্তু ওরা স্ট্যান্ডস্টিল হয়ে যেত, ওরা বাঁচতেই পারতো না। আর দে হ্যাভ নান বাট টু টেক পিপুল ফ্রম আস, যেতেই হবে আমাদের কাছ থেকে। আর এটা সস্তা পিপুল কোথাও নাই, আনতে পারবো না, যাতে আনতে পারবো, কিন্তু ভেরি এক্সপেন্সিভ। এটা 10 টাকা বাড়া যায়, সেটা 30 টাকা আনতে হবে। কাজে আমরা খুব উই শুড নট বি ভেরি ভেরি উইক, আমরা খুব দুর্বল তা মনে করি না, আমরা খুব স্ট্রং। যাতে এন্ড অফ দি ডে দে নিড আস। তাহলে আমরা তাকে ওখানে বেনিফিট আমরা পাচ্ছি, এটা কিন্তু না, এটা টু ওয়ে ট্রাফিক। স্যার, সাধারণ মানুষ হিসেবে আমরা তো মানে ব্যাংকিং সেক্টর সম্পর্কে খালি মানে রিপোর্টেই পড়ে যাই। ধরেন এক সময় শুনি যে ব্যাংক মনে খালি হয়ে গেল, আরেকবার শুনি যে অনেক আমাদের আছে রিজার্ভ। এইগুলো আমাদের বর্তমান অবস্থাটা আসলে আমরা রেসপন্সিবল পিপুল যারা, তাদের কথা বলার সময় একটু সুন্দরভাবে বলা উচিত, যে আমার কথা বলার পরে সেটা কীভাবে আমাদের অর্থনীতির উপরে বা আমাদের সমাজ ব্যবস্থার উপরে গিয়ে ইম্প্যাক্ট করে, সেটা কিন্তু অনেক চিন্তা করা হয় না। এখন ধরেন 60টা ব্যাংক আছে আর কি, 60টা ব্যাংকের ভিতরে আপনার 15টা 20টা ব্যাংক খুব ভালো চলে, বা ধরেন অনেকগুলো ব্যাংক তৈরি হয়েছে আপনার এই 30-এর দশক, মানে আপনার 90-এর দশকে, কত 30-টা 80-র দশকে অনেক ব্যাংক আছে, ওইসব ব্যাংক তো ভালোই করতেছিল, তো যেমন প্রাইভেট ব্যাংক আমি বলবো। এখন আপনার যখন নতুন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, তখন ব্যাংকিং যে লাইসেন্সগুলো দেওয়া হয়েছে যেগুলো, সেগুলো ঠিকমতো কনসিডার করা হয়নি। কেন? অর্থনৈতিক কার্যকলাপকে অর্থনৈতিকভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। তো আপনার মানে রাজনৈতিক কারণে ব্যাংক দেওয়া হয়েছে, এটা তো ওই ব্যাংক দিতে পারে না। তো ওই জন্যই কিন্তু ওইসব ব্যাংকগুলো ধস নামছে, এবং যে সমস্ত লোক এই ব্যাংকের যারা আপনার স্পন্সর, তারাও একটা মানে আলটেরিয়ার মোটিভ নিয়ে এসে ওরা এই কাজগুলো করছে আর কি, কীভাবে এটাকে সাক আপ করা যায়, পুরো আপনার সাকআউট করা যায়। তো ওই ঘটনাগুলো কিন্তু করছে। কিন্তু যেগুলো আপনার 90-র দশকে ব্যাংক হয়েছে আগের, ওগুলো কিন্তু এখনও ঠিক আছে, কিন্তু ওগুলো কিন্তু আপনার কোনো হয়তো একটু প্রভিশনের ঘাটতি থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু দে আর সার্ভাইভিং, দে আর নট টেকিং এনি মানি ফ্রম বাংলাদেশ ব্যাংক, কোনো ইনজেকশনে যাচ্ছে না।
দে আর সার্ভাইভিং দ্যার ওন। সেখানে গিয়ে হাতাহাতি মানে হাত দেওয়া কিন্তু ঠিক না আর কি। এখন সমস্যা হচ্ছে আপনার কিছু কিছু ব্যাংক খারাপ কাজ করে ফেলছে আর কি, যারা ফুলি রব বাই দিয়ে যারা প্রোমোটার ওরাই নিয়ে গেছে টাকা পয়সা একবার খালি করে রেখেছে। এরকম ধরো 15-20টা ব্যাংক আছে, এই ব্যাংকগুলোতেও মানে অর্থনৈতিক নিয়ম অনুযায়ী ব্যাংকগুলোকে দেওয়া হয়নি, এগুলোকে একটা অনিয়মের মাধ্যমে দেওয়া হয়েছে আর কি। এই দিয়ে দিলাম, তোমার 5টা ব্যাংক দিয়ে দিলাম, কে নিল, কোন হোয়াট দি পিপল বিহাইন্ড, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কই থেকে আসলো, এরা বিবেচনা নাগরিক এখানে তো পাওয়ার প্র্যাকটিসের একটা ব্যাপার থাকে, তাই না স্যার? অফকোর্স, পলিটিক্যাল পাওয়ার হ্যাঁ। প্র্যাকটিস। তো আমি ফাইনাল ভিডিওতে বলে যে রাজনীতির কারণে ব্যাংক দেওয়া হলো। ব্যাংকটা অর্থনৈতিক ব্যাপার, রাজনীতির সাথে মিল পড়ে না তো ওটা। রাজনীতি ক্যান টেক হেল্প ফ্রম দি অর্থনীতি। তখনই আসলে একটা জিনিসের সাথে আরেকটা জিনিস এইভাবে জড়ায় ফেললে একটা যখন ফল করে তখন আরেকটাও একদম ভেঙে পড়ে যায়। তো আমরা যারা আমরা লোকজন এগুলো, আমরা যারা পলিসি মেকিংয়ে আছি বা আমরা যারা স্টেক হোল্ডার যারা, তাদের সাথে একটা ভালোই থাকা দরকার, সাম সর্ট অফ কোঅর্ডিনেশন। এবং সেখানে যদি আমরা এক অন্যের সুবিধা অবশ্যই বুঝে যদি আমরা পলিসিগুলো ফরমুলেট করি, তাহলে কিন্তু আমাদের সেক্টরটা আস্তে আস্তে আরও শক্তিশালী হবে। কিন্তু এমন সময় দেখা যায় যে আপনার মানে আমাদের পুরো ইম্পোজিশন হয়, চাপায়া দেওয়া হয়, বুঝছেন তো, যেটা চলতে বসে যেটা মানে তোমার বোঝানো তো 20 মন, কিন্তু আমি দেবে 10 মন চাপা দিয়ে দিলাম আমাকে। কিন্তু যদি এর আগে ওই পলিসি করার আগে যদি আমাকে আমলে নিত, আমার সাথে আলোচনা করতো, তাহলে পলিসি অনেক সুন্দর হইতো এবং ইমপ্লিমেন্টেশন প্রসেসটা আরও ভালো হইতো, দেশের জন্য আলটিমেটলি উপকার হইতো ওটা। কিন্তু সেটা এখনও করা হয় না এখানে। যদিও চেয়ারম্যান হিসাবে আমি অলরেডি ফাইটিং ভেরি হার্ড টু convince the policy maker to hear us. আমরা কি বলতে চাই, তুমি তো বললা তুমি 10 নম্বর আমাকে চাপাই দিলা, ওইটা আমি ক্যারি করতে পারবো কি না তোমার জানা উচিত সেটা। কিন্তু তুমি তাহলে ঘুমাতে দেখলাম যে একটা নতুন পলিসিটা করা হয় না, অ্যান্ড সেটা কতটুকু ইম্প্যাক্ট নেগেটিভলি করবে পজিটিভলি করবে বিবেচনা না করে একটা পলিসি করে দিলাম। এই ধরনের কালচার কিন্তু খালি এক জায়গায় না, প্রায় সব মিনিস্ট্রিতে এগুলো চলতে আছে, সব জায়গাতেই। কাজে এইসব জিনিস আমার চেঞ্জ করা দরকার, আমাদের আরও ক্যালকুলেটিভ হওয়া দরকার, আরও মানে বস্তুনিষ্ঠভাবে কাজ করা দরকার। আপনি তো স্পোর্টসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, বাংলাদেশ মহিলা ফুটবল টিমকে আপনারা প্রধান পৃষ্ঠপোষক বলতে পারে এবং টেনিস ফেডারেশনের আপনি প্রেসিডেন্ট হিসেবে আছেন। এই সেক্টরটা আসলে কেমন করে রান করছে? বিকজ একটা দেশের পরিচিতি বা বিশ্বের ভাবমূর্তি, আমি আমরা বলি আপনার এগুলো তো খুব মানে ধরেন গতানুগতিকভাবে চলতেছিল আর কি। এগুলোকে আরও ইমপ্রুভ করা যেতে পারে, আরও উন্নত করা যেতে পারে। আমাদের খেলার যেই কোয়ালিটি, আপনার খেলা একটা ভালো খেলতে হলে কিন্তু আপনার ভালো ফিটনেস দরকার। আপনি যদি কাচ্চি বিরিয়ানি খেয়ে খেলতে দেখবেন তো তাড়াতাড়ি টায়ার্ড হবে। কাজে যে সমস্ত যারা ন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করবে, তাদের চলাফেরা, কথাবার্তা, জীবন স্টাইল, লাইফস্টাইলটা সেটা রেগুলেট হতে হবে। যে আপনি যদি রিয়েলি ওয়ান্ট টু কম্পিট উইথ দি গ্লোবাল পাস যদি করতে চান আপনি খেলতে, তখন আপনাকে ইউ হ্যাভ টু ফিট এনাফ টু এনকাউন্টার দোজ কাইন্ড অফ পিপুল আর কামিং টু ফেস দেম, তাই না? এগুলোর ব্যাপারে দেখা যায় যে আমাদের খাওয়ার ব্যাপারে কোনো হিসাব নাই, আমাদের ঘুমানোর ব্যাপারে কোনো হিসাব নেই, চলাফেরার ব্যাপারে হিসাব নেই কোনো। এসব যেগুলো রেগুলেট করা দরকার। আমি কিন্তু আপনি টেনিস প্রেসিডেন্ট হওয়ার পরেই প্রথম বক্তব্যে আমি দিয়েছি যে তোমাদের ফিজিক্যাল ফিটনেস ইজ মোর ইম্পর্টেন্ট। তোমরা সব খেলা ভালো পারো, প্রথম 15 মিনিট, তারপরে শুরু হয়ে যায় টায়ার্ড হয়ে যায়, বসে পড়ো গিয়া আর কুলাইতে পারো না। সেম প্লেয়ার দিয়ে আর ওরা কন্টিনিউ করতে তুমি কন্টিনিউ করতে পারো না, তখন আস্তে আস্তে যে বলটা তোমার মিস করা ঠিক না, মিস করা উচিত না, সেটা মিস করা শুরু করতে। কাজে এর পিছনে একমাত্র ফিজিক্যাল ফিটনেস। কাজে এটা কমপ্লিট একটাই করতে হবে, প্রিপারেশন দরকার। তো আপনার এই বর্তমানে আমাদের আর্মি চিফ মিস্টার আমাদের যে সম্মানীয় আর্মি চিফ যে উনি টেকিং লট অফ ইন্টারেস্ট, ওরা 30 সালে একটি করা হচ্ছে আপনার ওই অলিম্পিক ভিলেজ, সেখানে থাকবে ফুটবল থাকবে, টেনিস থাকবে, তারপরে আপনি ব্যাডমিন্টন থাকবে, তারপরে সুইমিং টু সবই থাকবে। বিগ প্রজেক্ট, খরচ প্রায় 35,000 কোটি টাকার মতো। তো আদার ডে ওটা লঞ্চিং হলে তো গেলাম, হি ইনভাইটেড মি অলসো, চেয়ারম্যান অফ বিএবি, প্লাস আমি তো আবার ওই ওটা ভাইস প্রেসিডেন্টও, মানে আমার নেক্সট টু দি আর কি আর্মি চিফ। উনি আমার খুব ই করেন, খাতির করেন, এবং উনি খুবই ভেরি প্রোঅ্যাক্টিভ আমাদের খেলাধুলা মান উন্নয়নের জন্য উনি যথেষ্ট চেষ্টা করছেন। এটা আই মাস্ট গিভ হিম ক্রেডিট ফর দিস। বাহ, আপনি খুব খুশি হবেন যে আমরা বাংলাদেশের যে দুটো প্রধান বড় রাজনৈতিক দল এখন কম্পিট করছে, দুজন প্রধান দুটি দলের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তাদের দুজনের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়েছে চ্যানেল আই থেকে। সো আমরা সেই দুটো আপনাকে সাথে নিয়ে, দর্শকদের সাথে নিয়ে একটুখানি দেখে আসি তারা কি ভাবছেন নির্বাচন নিয়ে।
Yes, we have challenges. We have challenges to reform the economy. We have challenges to reform the health policy. We have challenges to reform the education. We have challenges to bring more jobs, more businesses in the country. We have these challenges. We'll face these challenges. We'll manage these challenges. মানুষের আমি এক্সপ্রেশন দেখেছি, তারা চায় দেশকে পুনর্গঠন করতে, তারা চায় তাদের কাজ করে কষ্ট করে তাদের সমস্যার সমাধান। চেয়ারম্যান হিসেবে প্রথম নির্বাচন, চাপ বোধ করছেন? মাকে ছাড়া প্রথম নির্বাচন, স্বাভাবিকভাবেই একটু তো চাপ বোধ করছি। চাপটা হচ্ছে দায়িত্বের চাপ। মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করতে হলে অবশ্যই কিছুটা চাপ থাকে। মনে হচ্ছে কয়টা আসন পাবে? ইনশাল্লাহ আমরা মেজরিটি পাবো। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। মামা, ভালো আছো তুমি? ভালো আছি। কেমন দেখলেন সারা দেশের নির্বাচন? আলহামদুলিল্লাহ, তুমি যেমন দেখতেছো আমিও তেমন দেখতেছি। তোমার কেমন লাগছে? মনে হয় তোমার কেমন লাগতেছে? এখনো বোঝা যাচ্ছে না। 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে ইনশাআল্লাহ হবে। আমরা অপেক্ষা করি, তোমরাও অপেক্ষা করো। ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ভালো কিছু হবে আমাদের জন্য নয়, ভালো কিছু হবে জাতির জন্য, দেশের জন্য, 18 কোটি মানুষের জন্য। কতটা আসন নিয়ে নিশ্চিত আছেন? ইনশাআল্লাহ আমরা তো অনেকগুলো আসন নিয়ে আশাবাদী। সুষ্ঠু নির্বাচন নিয়ে, নিরাপত্তা নিয়ে কোনো টেনশন? কিছু সমস্যা আছে, আমরা সেই চ্যালেঞ্জ ফেস করেই আগায় যাব ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমান, তারা আসলে নির্বাচন নিয়ে কতটা কনফিডেন্ট, এবং বাকি কথা তো আসলে 12 তারিখ জনগণ রায় দেবেন। আপনার কাছে শেষ প্রশ্ন আমার, যে আমরা তো রাজনীতিবিদদের কথা অনেক শুনি, জনগণের কথাও নির্বাচনের সময় ভালোই শোনার সুযোগ পাই। আপনারা তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই ব্যাংকিং সেক্টর, ইকোনমিক সেক্টরকে এগিয়ে নিয়েছেন, শুধুমাত্র নিজের প্রতিষ্ঠান না। বাংলাদেশকে আসলে কেমন করে দেখতে চান? আপনার স্বপ্নের বাংলাদেশকে নিয়ে শুনতে চাই। অবশ্যই, এটা খুব একটা সুন্দর প্রশ্ন করলেন। আমার মনে হয় প্রত্যেকটা নাগরিকই চায় যে আমাদের দেশটা সুন্দরভাবে বিদেশিদের চোখের জন্য আমরা একটা সুনামধন্য একটা রাষ্ট্র হতে পারি। সে আশা তো আমাদের সবারই, কিন্তু সেটা করতে হলে খালি ভাবলে তো হবে না, আর চিন্তা করলেও হবে না। তার জন্য প্রিপারেটরি কাজগুলো করতে হবে। কাজে আমরা স্ব ক্ষেত্রে যদি আমরা নিজেরা অর্গানাইজড হইতে আমাদের প্রসিড করি, এগিয়ে যাই, ডেফিনেটলি আমরা একটা সুন্দর দেশের স্বপ্ন তো অবশ্যই দেখি। আর নতুন নেতৃত্ব আসবে, তখন আবার আমরা কীভাবে চলবো না চলবো, একটা ওই ডাইরেক্টিভ অনুযায়ী আমাদের কেমন সহযোগিতা চান আসলে? আমরা চাই যে উই ওয়ান্ট এ গুড এনভায়রনমেন্ট, যেখানে নো ফ্লাকচুয়েটিং এনভায়রনমেন্ট, লাইক যেন প্রিভেলিং কন্ডিশনগুলো যেন কনজেনিয়াল হয় আমাদের জন্য, কাজ করার জন্য, খেলাধুলা করার জন্য, সব ব্যাপারেই আপনার আদার ফ্যাক্টর শুড রিমেইন কনস্ট্যান্ট, তাহলে সে আপনি কিন্তু ভালো করতে পারবেন। এখন আই কমিট সামথিং টুডে, টুমোর আই ফাইন্ড চেঞ্জ অন সার্টেন কন্ডিশনস। দেখা গেল টুমোর সকাল দেখলাম যে হরতাল দিয়ে সব বন্ধ করে দিয়েছে, তখন আমরা কিন্তু সব আয়োজন পিছিয়ে চলে গেল। কাজে এই সমস্ত স্টেবিলিটি দরকার, আমাদের সব স্টেবল পলিসি দরকার, স্টেবল এনভায়রনমেন্ট দরকার, স্টেবল প্রিভেলিং কন্ডিশন দরকার, স্টেবল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দরকার। আমাদের কিন্তু খুব বেশি জিনিস পাওয়া নেই সরকার থেকে। সরকার খালি এনশিওর দ্যাট ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং, দেয়ার মাইট ভেরি ভেরি স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার বেস, যাতে আমরা সুন্দরভাবে মুভ করতে পারি, ললের যাতে না থাকে আর কি। এইরকম হিসাব এগুলো যদি এনশিওর সরকার করে, rest of the thing will carry on. The business community and other people who are the player in every field, আমরা খেলার ক্ষেত্রেই বলেন, ব্যবসার ক্ষেত্রেই বলেন, আর অর্থনৈতিক ক্ষেত্রেই বলেন, everybody is ready provided that the elected government give the right environment to go ahead with all the amenities available at our disposal. অনেক অনেক ধন্যবাদ স্যার, আমাদের সময় দিয়েছেন আপনি। আপনার সুস্বাস্থ্য কামনা করি, এবং আমরা নিশ্চয়ই সবাই মিলে অপেক্ষা করবো একটা সুন্দর বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার। অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। দর্শক, আপনারা দেখছিলেন ইউসিবি টু দ্য পয়েন্টের আজকের বিশেষ আয়োজন। আমরা মুখিয়ে আছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। নানা সময়ের আপডেট নিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। বিদায়।